মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা 33-এর দ্বিতীয় অংশ। লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। কণ্ঠে জান্নাতুল ফিরদাউস মনি। নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না? আম্মা, আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুলতে বুক কেঁপে কেন ওঠে আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন আম্মা? একটু বলবে আম্মা? দেওয়ালে টানানো প্রাণহীন ছবিখানার প্রত্যুত্তর নিশ্চুপ। যুবকের বাদামি চোখ জোড়া কেমন টলমল দৃষ্টিতে চেয়ে আছে দেখো সেই দিকেই। বলিষ্ঠ দেহখানা টলছে তার। উস্কো খুস্কো চুলগুলো ঘাম ভিজে লেপটে আছে ললাটের অগ্রভাগে। যুবক পাত্তা দিল না তাতে। রয়ে শোষে নিজের ডান পাটা আলগোছে ছাড়িয়ে দিল সম্মুখের বাঁ পায়ের হাঁটুর দিকে। ফ্লোরে ঠেকিয়ে রাখা হাত দুটো ভর ছাড়ল শরীরের। তামাকে পোড়া বাদামি অধর যুগল নিখুঁত রেখা টান টান। যুবক এক অদ্ভুত চাপা দৃষ্টি। সে নিজের দৃষ্টি নত রেখেই কেমন মোটা কণ্ঠে আওড়ালো, ওর কি জানে একটা নাম আম্মা। আপনি তো জানেন আমি কারো নাম মনে রাখতে পারি না। ওইটারও মনে থাকে না। প্রথমবার যেদিন ওই বান্দির মেয়েকে দেখেছিলাম, সেই দিন ওর চোখে চশমা ছিল। দেখে মনে হয়েছিল সদ্য ঘুম থেকে উঠেছে। মাথার চুলগুলো ছিল বড্ড এলোমেলো। ওর ওই চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ভয় পেত আমায় আম্মা। তবে দিন যত পেরোলো, ওর চোখ থেকে আমার ভয়ও সরে গেল। আমার এত এত অত্যাচার সহ্য করে আমাকে বোকা চামচিস, আমায় ভয় পায় না আম্মা। আশ্চর্য হই মাঝে মধ্যে, ও আমায় ভয় পায় না কেন আম্মা? এখানে আমার দিক থেকে চোখ তুলে তাকানোর সাহস হয় না কারো। সেখানে ও আমার মুখে মুখে তর্ক করে, আর আমি হত বিহম্বেলের মতো সেফ তাকিয়ে থাকি ওর দিকে। আমি জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। আমার তোকে মেরে ফেলার কথা, তো বউকে বাঁচিয়ে রাখছি কেন, সেটারও উত্তর পাচ্ছি না আম্মা। মাঝে মধ্যে ও আমার চোখের সামনে তাকিয়ে ভেসে ওঠে কেন জানি, ঠিক যেমন আগে আপনি ভাসতেন। কিন্তু আপনি একটা ভুলেও ভাববেন না যে আমি ওর প্রতি দুর্বল। ওই বান্তির মেয়ের প্রতি আমার দুর্বলতা নেই। হ্যাঁ মানছি, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। কিভাবে বা হবে বলুন? নিজের কোনো কিছুর প্রতি অন্য কারো দখলদারিত্ব যে আমার সহ্য হয় না। হোক সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তবুও সেটা আমারই তো। তাহলে আপনার জিনিসপত্রের দিকে অন্য কেউ চোখ তুলে তাকাবে কেন আম্মা? বোবা ছবি এবারেও নিশ্চুপ। যুবক ঘন নিঃশ্বাস ফেলে চোখ মুদল খানিক। মুহূর্তেই বন্ধ চোখের পাতায় আবছা আবছা ভেসে উঠল অতীতের বিষাদময় স্মৃতি। অপ্সরাকে পোড়ানো হচ্ছে আগুনের হিংস্র উত্তাপে। ঝলসে যাচ্ছে রমণীর পাতলা ত্বক। 6 বছরের নাদুস নুদুস বাচ্চাটা হাউমাউ জুড়ে কাঁদছে ঘরের কোঠরে চৌকাঠে দাঁড়িয়ে। সে কেমন হাত পা ছুটছে দেখো। 4টে বলিষ্ঠ লোক শক্ত হাতে আটকে রেখেছে ছোট ছেলেটাকে। কেউ একজন মুখ নামিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলছে, ডাক মা, একবার মা ডাক দেখি উনি উঠে কিনা। ডাক ওই বেশ্যাকে। তক্ষুনি নিজের কান দুটে হাত দুটোই চাপ করে চেপে ধরে মুগ্ধ। রুড়ো আঙ্গুলের চপ বসায় কচলে ধরে কানের পাতার আবরণ। ভাব এমন যুবক বুঝি এক্ষুনি ছিঁড়ে ফেলবে তার কান দুটো। থরথর করে কাঁপছে ওর বলিষ্ঠ পুরুষের পাহাড়সম দেহ। গৌরী বর্ণ মুখখানায় রং ধরেছে লাল আবরণে। অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত গলা উঁচু করে হাড়খানা সামান্য নাড়িয়ে যুবক ঢোক গেল শুষ্ক। কাপা কণ্ঠে অনবরত আওড়ালো, না না না, আমার মা খারাপ না আম্মা, আপনি চিন্তা করবেন না। আমি ওদের বিশ্বাস করি না। কণ্ঠস্বর কাঁপছে মুগ্ধের। বুকটা করছে চিনচিন। কান দুটি এখনো বাজছে অতীতের তীক্ষ্ণ কথাগুলো। কারা যেন গাল বাঁকিয়ে বলছে, হায় হায়, ওর মতো বেশ্যা নাচনি হলি অপবিত্র দেহটা এখানে পড়াচ্ছে কারা? এ কেমন অলক্ষণে কাণ্ডলা? এই কে কোথায় আছিস? কলসি ভরে পানি আন। এই কালমুখী কালনাগিনীরে ওঠা। ছি ছি ছি, অপবিত্র করে দিল শ্মশানটা। শ্মশানের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেমন অবাধের ন্যায় দেখছে সব। তার চোখের সামনে তোলা হচ্ছে আধপোড়ো মায়ের লাশ। ইস, সে কি বিভৎস দৃশ্য! বাচ্চাটা ভয়ে জ্ঞান হারাবে হারাবে ভাব। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকায় লাথি মারল বাচ্চাটার বুক বরাবর। এহেন আতর্কিত আক্রমণে তক্ষুনি বীর খেয়ে পেছনে ঠেলে ছিটকে পড়ল নাদুস নুদুস বাচ্চাটা। বুকের অতিরিক্ত ব্যথায় ছটফটিয়ে উঠল নিষ্পাপ শিশু। তার মুখ গহ্বরে কেমন যেন অঝরে ঝরতে
লাগলো লহু। সম্মুখে নির্দয় মানব গটগটে এগিয়ে এসে আচমকায় পা তুলল নাদুস নাদুস বাচ্চাটার গায়ে। নিজের বুট জুতোর মোটা পাটাতনে বাচ্চাটার পেট বরাবর পিষতে পিষতে কটমটিয়ে বলে, বেশ্যার ছেলে আর কতটুকু ভালো হবে। মা নিজেরটা বেঁচে খেয়েছে, ছেলেও বড় হয়ে তাই করবে। শত হলেও কলকাতার বিখ্যাত নাচনেওয়ালি ছেলে বলে কথা। বাচ্চাটা কাতরাচ্ছে কথায়, চিৎকার জুড়ে ডাকছে, দেখো আম্মা। সম্মুখে নির্দয় মানবের চোয়াল শক্ত, চোখে মুখে স্পষ্ট লেপ্টে আছে আগুন। স্পষ্ট লেপ্টে বাচ্চাটার পেটের উপর পা রেখে সরিয়ে ফের আচমকায় লাথি বসালো সেথায়। মুহূর্তে এক বিকট চিৎকারে জ্ঞান হারালো 6 বছর ছোট্ট শিশু। দেহের অনিয়ন্ত্রিত ব্যথা আর চোখ দুটো যখন প্রায় নিভু নিভু, ঠিক তখনই সম্মুখে নির্দয় মানব দাঁত কটমট করতে করতে বলল, এই সাপের বাচ্চাটাকে গাড়িতে তোল। আর তায়েব সাহেব শেষটুকু আর আওড়াতেই ভিড় ঠেলে বেরিয়ে আসেন এক সুদর্শন যুবক। গায়ে তার বাংলাদেশি পুলিশের পোশাক, মাথায় ক্যাপ, বুকের কাছটায় পকেটটায় 4টে সম্মানিত লাগানো, যার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে খোদাই করে লেখা, জনাব তাইফ ইহসান। আদর্শবান পুলিশ মহোদয় এগিয়ে এসেই গাল ভর্তি হাসি টানলেন কেমন করে। একটিবার ফিরেও তাকালেন না গোধূলি ভরা ছেলেটার দিকে। একটিবার তাকালেন না ধুলোপানির মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় সে নিষ্পাপ বালকের পানে। সে উল্টো পথে হাসি মুখে হাত বাড়িয়ে অপর নির্দয় মানবের দিকে। নির্দয় পুলিশ কর্মকর্তা তক্ষুনি হাসি মুখে তার বাড়িয়ে দেওয়া হাত চেপে ধরতে তাইব রহমানের হাতখানা ভরাট গদগদ কণ্ঠে শুধালেন, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওই বেশ্যা আর নাগরদেরকে ধরতে পারতাম না। ইউ আর রিয়েলি থ্যাংক ইউ টু ইউ। নিবু নিবু বাচ্চাটার চোখে শেষবারের মতো দেখে নিল ঘৃণিত ব্যক্তির মুখখানা। অতঃপর জ্ঞান হারায় সে। তবুও খাড়া কানে স্পষ্ট শুনতে পায় ওপাশের মানুষের গঞ্জন। চেহারা থাকলেও হয় লা। শুনলাম রোজ নাকি নতুন নতুন নাগরের বিছানা গরম করত। পোলাটাও বাপের তো মনে হয় ঠিকঠাক নেই। কার না কার পচা রক্ত, থু। আচমকায় বিষাক্ত অতীতের ডোর ছিঁড়ে বর্তমানে বিভূত হলো মুগ্ধ। কাঁপতে থাকে তক্ষুনি, 2 হাতে চেপে ধরে নিজের মস্তক। কাঁপা কাঁপা কণ্ঠে অসহনে আওড়ায়, আমার আম্মা নির্দোষ। আমার আম্মা খারাপ না। আম্মা আম্মা। কান দুটো এখনো বাজছে অতীতের বিষাক্ত বলি। যুবক আর পারছে না সহ্য করতে। কথাগুলো যেন আর শুনতে না পেরে উদ্যত। সেই উদ্দেশ্য নিয়েই শক্তপোক্ত হাতে একের অপর এক চপটাঘাত বসে যাচ্ছে নিজের কানে গালে। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল যুবকের ফর্সা মুখ এবং কান। অথচ তার কান দুটো এখনো বড্ড বাজছে। মুগ্ধ দিকবিদিক শূন্য এ পর্যায়ে। উপায়ন্তর না পেয়ে তক্ষুনি এলোমেলো দৃষ্টি ছুড়ল এদিক ওদিক। হাতের কাছে পেল কেবল হুইস্কির মোটা কাচের বোতলটা। যুবক আর এক মুহূর্ত ভাবল না। মুহূর্তে উন্মাদ কাচের বোতলটা তুলে নিয়ে নিজের কপালে সজোরে ঠুকে দিল। মুহূর্তেই চৌচির হয়ে গেল, মুগ্ধের মাথা বরাবর ফেটে গেল কাচের বোতলটা। থেতলে কপালে পাতলা চামড়াও। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো কিছু কিছু আশেপাশে ছিটকে পড়ল। বেশিরভাগই গেঁথেছে যুবকের কপালে আর মাথায়। চামড়া ফেটে ফিনকি দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্ত, তাজা লৌহ। এতক্ষণে বোধহয় কানেও বাজতে থাকা শব্দগুলো কিছুটা প্রশমিত হলো। যুবক ব্যাপক স্বস্তিতে গা এলিয়ে দিল এ দশায়। সর্বমুখে লেপ্টে আছে লৌহ, সাফেদ রঙা দাঁতগুলো ঝকঝক করছে। সেথায় গিয়ে কোথাও কোথাও লালচে হাবা ছেয়ে আছে। কপালের অমন থেতলে যাওয়ায় খুব একটা পাত্তা দেয়নি মুগ্ধ। উল্টো গম্ভীর চোয়াল মুখ করে তাকায় সম্মুখে। অসহায় যুবকের লাল চোখ দুটো থরথর করে কাঁপছে। অদূরে দেওয়ালের পানে তাকায়। মায়ের করুণ মুখখানা আবারও দৃশ্যপটে ভেসে ওঠে যুবকের। পরক্ষণে অস্থির হয়ে যায় তার চিত্ত। মায়ের পানে কিঞ্চিৎক্ষণ তাকিয়ে থেকে একদৃষ্টে 2 হাতে হামাগুড়ি দিয়ে দিতে দিতে এগোয়। ছোট বাচ্চাদের মতো এগিয়ে এসে চট করে 2 হাঁটু সামনে করে বসলো দেওয়ালের ছবিটার পদতলে। উন্মুক্তের ন্যায় নিজ গায়ের হাতড়ে হাতড়ে যুবক কেমন পাগলের ন্যায় শুধিয়ে গেল। আম্মা, ওদের সব কয়টাকে মেরে ফেলেছি আম্মা। যারা আপনাকে বাঁচতে দেয়নি, আমিও তাদের কাউকে বাঁচতে দেইনি। আমি সবাইকে মেরে ফেলেছি। এখন শুধু বাকি আছে ওই জানোয়ারের বাচ্চা রেপিস্টটা। আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগেই আপনার চরণে ওই জানোয়ারের বাচ্চার মাথা থাকবে। সাথে থাকবে ওর সবচেয়ে বড় দুর্বলতার ছাই, ওর মেয়ের দেহের ছাই। আমি ওদের মারবই। কথা দিচ্ছি আম্মা, আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগেই ওদের আমি মেরে ফেলবো। কেউ বাঁচতে পারবে না।
থমকালো যুবক। কয়েক দণ্ড নিস্তব্ধ নীরবতায় কাটলো। তারপর বুকের বাপাসটা বড্ড চিনচিন করছে এই মুহূর্তে। নিঃশ্বাস ফেলতেই কষ্ট হচ্ছে খুব। যুবক রয়েছে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। ঝাপসা চোখের কটর বেয়াচমকা টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। এই যে অবিশ্বাস্য কাণ্ড! দ্য গ্রেট মনস্টার কাঁদল, মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। তার ভেতর অতি স্বর্ণপণে লুকায়িত সত্তা বুঝি এক প্রকার টেনে হিঁচড়ে বেরিয়ে আসতে চাইছে আজ। তবে শক্তপোক্ত যুবক কি আর অত সহজে নিজের হাল ছাড়ে? নিজেকে আজ বড্ড কায়দা করে আটকে রেখেছে সে। কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে চুপ করে থেকে আচমকা মাথা তুলে বলে উঠল, গান শুনবে আম্মা? ওই যে আপনার পছন্দের গানটা, যেটা আপনি রোজ গাইতেন চুল আঁচড়ানোর সময়। আজ আমি গাই আম্মা, আপনি শুনবেন তো? এক মুহূর্ত শক্ত মানব ভাব ধরেছে পাগলের। নয়তো কেউ থোড়ায় একখানা প্রাণহীন ছবির সাথে এত কথা বলে? যুবকের উত্তরের অপেক্ষা রইল না। নিজ উদ্যোগে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকমে। টলমল কদমে এগিয়ে যায় অদূরে কালো রঙা পিয়ানোর দিকে। মাথার ওপরে ঝলমানো ঝাড়বাতি, নিস্তব্ধতায় মোড়ানো তার চকচকে দেহ, যুবকের নিপুণ ট্যাটুশীল কারুকার্য। ডান হাতটা একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে পিয়ানোর গা। কালো রাঙা পিয়ানোটার গড়ন বড্ড পুরনো ধাঁচের, অথচ অত পুরনো পিয়ানোটার গা কেমন খসখস করছে দেখো মোমবাতির মৃদু আলোয়। যেন কারো যত্নশীল করে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রাণহীন বাদ্যযন্ত্র আর কি। মুগ্ধ নরম দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। রয়েছে গা ঘোরালো সম্মুখে। গুটি গুটি কদমে এগিয়ে এসে বসল কাঠের টুলের ওপর। অতপর ট্যাটুশীল অঙ্কিত দুহাত শক্তপোক্ত হাতে তাদের আঙ্গুলের পণ্ঠুতে পিয়ানোর চাবিটা টুংটাং তুলতেই সে কি দক্ষ করুণ সুর আর শূন্য কামনার প্রতিটি দেওয়ালে বাজছে পিয়ানোর কান্না। ছলছল বাদামি চোখের আলগোছে দৃষ্টি উঁচিয়ে তাক করল অদূরের অপ্সরার ছবির পানে। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির রেশ টেনে মুগ্ধ এবার সুর তুলল কণ্ঠায়, এক নিদারুণ নিখুঁত নিষ্ঠুরতা ছড়িয়ে বড্ড দক্ষ কণ্ঠে গাইতে লাগলো, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলো মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলো মোর দ্বারে। ভোর গড়িয়ে সকাল নেমেছে বড্ড আগে, অথচ বাইরের বিপুল তুষারপাত স্থগির হবার নামগন্ধ নেই। আকাশের বুক চিরে তুলো নেয় হালকা সাদা কণাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে ধরনীর বুকে। বিশালাকার ঘরটার চারদিকে ধূসর সাদা আলোয় আবছা আস্তরণ, বাষ্প ট্রান্সমিটার, দেওয়ালের গায়ে জমে থাকা শিশির কণা আর পাতলা বরফের রেখাগুলো কেমন বেয়াদবের মতো অদূরের দৃশ্যপট ঝাপসা করে দিচ্ছে দেখো। নিজের দাপগুলো আবির্ভাব সম্পূর্ণ। গাউছুইয়ের বাইরে থেকে বানিয়েছে এক স্বপ্নের রাজ্য। গ্লাস হাউসের বিশালাকার জিম রুম, নাম তার মনস্টার জিম রুম। কক্ষের চারপাশে সারি সারি আধুনিক জিম ইকুইপমেন্ট। একপাশে সগৌরবে দাঁড়িয়ে আছে ট্রেডমিলের মোটা মোটা কালো বেল্টগুলো সম্পূর্ণ স্থির। অদূরে মোটে অবহেলায় পড়ে আছে ধাতব ডাম্বেলগুলো, সময় করাচ্ছে আপন গতিতে। জিম রুমের একপাশে সিলিংয়ে থেকে ঝুলতে থাকা কালো স্ট্রপ দুটো দুহাতে পেঁচিয়ে শূন্য শরীরে ভাসিয়ে ব্যায়ামে মগ্ন মুগ্ধ। দুহাতে অবসম্য জোর, শরীর একবার ওপরে আরেকবার নিচে নামছে। বলিষ্ঠ শরীরে যে কি ব্যালেন্স তার! অত্যাধিক শারীরিক কসরতের ফলে ঘেমে নেই একাকার দেহখানা। প্রতিটি মুভমেন্ট তীক্ষ্ণভাবে ফুটে উঠছে বলিষ্ঠ দুবাহুর ফুলে ফেপে থাকা মাসেলসগুলো। প্রশস্ত পিঠের প্রশমিত প্রজাপতির ডানা নেয় বিস্তীর্ণ রেখা। নাভির নিচে আলতোভাবে ঝুলে থাকা কালো রঙা ট্রাউজারের ফাঁকে কোমরের টান টান দুটো গড়ন যেন বেশ চোখে পড়ছে। যুবক নিজ কাজে মত্ত। ঠিক তখনই জিম রুমের স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এডউইন। গম্ভীর মুখে পা বাড়ালো মনস্টারের দিকে। মধ্যকার দূরত্ব ফারাক বেশ খানিকটা রেখেই সময় নিয়ে স্থির হলো তার পা দুটো। গম্ভীর মুখে কণ্ঠে আওয়াজ তুলে বলল, মনস্টার, গতরাতে প্যারিসে যে দুটো জাহাজ এসে থেমেছিল বর্ডারে, সেগুলো এখনও নিজেদের দখলে নিব নাকি তা জানতে চাচ্ছিল ডিলার্স। আপনার অর্ডারে কনফার্ম শুরু হবে আর ঘণ্টাখানেক আগে, বাট আপনি আসেননি। ডিলার্স আর স্টিল ওয়েটিং ফর ইউ। কসরতে মুগ্ধ এডউইনের এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই কপালে সূক্ষ্মরেখার ভাঁজ পড়ল তার। ঘামার্ত মুখভয়ে দেখা মিলল চরম অসন্তোষ।
যুবক নিজ কাজে অব্যাহত রেখে গমগমে গলায় ভীষণ কনফিডেন্সের সাথে বলে ওঠে, ওদের বলে দেয়া ডুইন, ওদের বাপ এখন ওয়ার্কআউটে ব্যস্ত। শত হলেও এমন একটা হ্যান্ডসাম বডি আমার যা নিয়ে আমি কিন্তু মোটেও অবহেলা পছন্দ করি না। সো ওদের বল ওয়েট করতে, মনস্টার ইজ বিজি নাও। নতমস্তকে মিনিট কয়েক হাসল অ্যাডউইন। মনস্টারের প্রত্যুত্তরে মোটেও দ্বিধাবোধে পড়েনি যুবক। সে বেশ জানে মানুষটা বড্ড ফিটনেস ফ্রিক। তারপরও নিজের ওপর বলিষ্ঠ দেহ নিয়ে কনফিডেন্স তো আছেই তার। গায়ের ওপর পাতলা মলিন শাল, হাত দুটো ঢেকে আছে শালের নিচে। তরুণী সুশ্রী মুখশ্রী খানা, বড্ড ফ্যাকাশে, সেথায় ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে এক অদ্ভুত কম্পন নিয়ে এসে এগোচ্ছে সতর্ক পায়ে। 3 তলার প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে তরুণী, বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এদিক থেকে ওদিক। আর 5 কদম এগোতে মাহির রুম। তরুণী ভীত কদম ক্রমশ গ্রাস করছে সেই দিকটাতেই। ভারী দরজার সামনে দুহাত গভীরভাবে মুখে সশস্ত্র, রক্ষা করা নজরদারিদের নিয়োজিত। মিলা ভয়ে ভয়ে কদম থামালো মাঝপথে। শুকনো ফাঁকা ঢোক গিলে জড়সড় ধরল পরক্ষণে। মেয়েটা আজ বড় অস্থির, মুখখানায় লুকিয়ে আছে একরাশ লুকোচুরি। যেন খুব বড় কিছু লুকাচ্ছে সে। মিলা সামলায় নিজেকে, বা হাতের মধ্যমা এবং তর্জনীর কর্স বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য উদ্দেশ্যে বিড়বিড় করে ও জিজ্ঞাসা, ওহ জিজাস, গিভ মি স্ট্রেংথ। বাকিটুকু ম্যাজিকের মতো কাজ করলো মিলার ওপর। মনে হলো ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছে মেয়েটার এই মুহূর্তে। টলমল পায়ে মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়াতে গার্ড দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মিলা ভরকায়, গায়ের শালটা খানিকটা টানতে ইতস্ত বোধ করে কণ্ঠে বলে ওঠে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন তোমরা আমার দিকে? জিভহীন লোক দুটো সেফ তাকিয়ে রইল নীরবে। চোয়ালে রেখা টান টান করে ফুটিয়ে পরক্ষণে সরে দাঁড়ালো দরজার সম্মুখ থেকে। মিলা তৎক্ষণাৎ ফটফট কদমে ঢুকে পড়ল ঘরে। বুকের কাছে দুহাত চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলল মানবী। রয়ে শুয়ে দৃষ্টি ঘোরালো পুরো ঘরময়। তবে ওমা, ঘরে যে দেখি মাহি নেই। এত সকালে মেয়েটা আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে গোটাখানেক ভাঁজ পড়ল মিলার। মুখটা খানিক গম্ভীর করে গায়ে জড়ানো শালের নিচ থেকে আলগোছে বের করে আনলো একটা ভিজেন্ট পেপার খাম। খামের দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বিড়বিড় করলো মিলা, কোথায় তুমি মুনলাইট? পাগল যে তোমার চিন্তায় দিশেহারা। ঝাড়বাতির ঝলমলে আলোয় ভাসমান রাজকীয় ডাইনিং হলের শেষ প্রান্ত পেরিয়ে এক সরু দরজা। ওইদিকে বিশালাকার ডাইনিং টেবিল জুড়ে সোনালি আসবাবপত্র, আর চারদিকে দেওয়ালে রেশমি পর্দার অভিজাত্য। অন্যদিকে হলের শেষ প্রান্তে সেই দরজার ওপরে রান্নাঘরে ব্যস্ত ধোয়া আর ঝনঝনের শব্দ। সপ্তদশীর কোমল পদও রয়ে শয়ে ইদানিং সম্মুখে। পেটের ক্ষুধা পেয়েছে তার। ইদানিং কেউ আগ বাড়িয়ে তাকে খাবার দিতে আসে না। নিজে থেকে কাউকে বারবার বলে তবে না হয় কেউ একজন দয়া করে একটু একটু খাবার দেয় তাকে। আজ সকাল থেকে ক্ষুধার তীব্রতা বেড়েছে মাহির। শুধু কি তার পোষ্য কিউটিটাও যে একই হাল। বেচারা কি সুন্দর গুটি গুটি পায়ে কদম মিলে এগোচ্ছে মাহির সাথে। মাহি কাপা কাপা পায়ে এগোচ্ছে বেশ। রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে খানিকটা উকি দিতেই হোঁচট খেল সপ্তদশী। ও এ বাবা, এটা রান্নাঘর নাকি অন্য কিছু? এই যে গোটা একটা বেসমেন্ট কোয়ার্টার সমান। মাহি হতভাগ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে ব্যস্ত কর্মীদের দিকে। অত লক্ষ্য নেই তাদের এই দিকে। তবে ডক্টর হায়ার দৃষ্টি আচমকায় গিয়ে ঠেকলো মাহির দিকে। তক্ষণে কপাল গোটালেন তিনি। হাতে সদ্য তৈরিকৃত মর্নিং ফুডস শেক নিয়েই তিনি এগোলেন মাহির পানে। গম্ভীর মুখে আওড়ালেন, তুমি এখানে? অন্য ধ্যানে মগ্ন মাহি হকচকালো হুট করে। এমন বাক্য শুনে চমকে গিয়ে সম্মুখে দৃষ্টি ফেলতেই তার নজর কাড়ল পরাশ্য সুন্দরী। সে কি ধবধবে জেল্লা তার, মনে হচ্ছে স্বয়ং রূপের রানী তার সামনে দাঁড়িয়ে আছে। মাহি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকেই। বিমুগ্ধ কণ্ঠে ঠোঁট উল্টে জবাবে বলে, আপনি এত সুন্দর। ভুরুজোড়া গোটালেন হায়া। মেয়েটা তার কথায় তৎক্ষণাৎ ধরতে না পারলেও বুঝতে বাকি নেই এখন আর অমনি সুন্দরী কেমন খিলখিল করে হেসে উঠল। দেখো, হাসতে হাসতে দুহাতে মাথা নাড়িয়ে আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল বাইরে। মাহি এখনো তাকিয়ে আছে সুন্দরী চলে যাওয়ার পথে। তবে অচিরেই তার ধ্যান ভাঙল পেটের গুড়মুড় শব্দে। মাহি ভরকায় ফের কপাল কুঁচকে তখনই কিউটির দিকে অগ্রসর হয় রান্নাঘরে।
দুপাশে বড় বড় কাউন্টার টপ, বাইরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা। মাহি ঠোঁট কামড়ে এদিক থেকে ওদিক খাবার খুঁজছে, তবে খাবারের চোখা ধরা পড়ছে না তার। সম্মুখে কাউন্টার টপকে থাকা ধারালো কেচির দিকে মুহূর্তেই মস্তিষ্কে তড়া করে জ্বলে উঠল মাহির। মনে মনে সে দুঃসাহসিক কর্মকাণ্ড ভেবে নিয়ে এগোয় সেদিকে। হাত বাড়িয়ে কাউন্টার থেকে কেচিটা তুলে নিয়ে গম্ভীর মুখে নিজের চুলগুলো থেকে একটা ক্লিপটা খুলে নেয় সপ্তদশী। বহুদিন ধরে কেচি খুঁজছিল সে, ভাগ্যক্রমে আজ যেহেতু পেয়েছে তাহলে আর দেরি কিসের। মাহি ধীরে ধীরে কেচিটা এগোতে থাকে নিজের চুলে। কেচি ধরলো দুপাশ থেকে, প্রায় চুল ছুঁই ছুঁই করে। ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক গুমোটে কণ্ঠ। কি করছিস বান্তির মেয়ে? হাতে আবার কেচি তুললি কেন? এহেন কণ্ঠে ততস্থ সবাই। তক্ষুনি নিজের কর্মে বিরতি টেনে মাথা ঝোঁকালেন উপস্থিত সকলে। এদিকে মাহি ভরকায়নি মোটেও। নাক ফুলিয়ে অদম্য মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো তারই পানে। রয়ে শয়ে দাম্ভিক কদমে এক্ষুনি এগিয়ে এসে হুঙ্কার ছুড়ল সকলকে উদ্দেশ্য করে, আউট! ব্যাস এইটুকুতেই কাজ। তড়িঘড়ি করে যে যার মতো কাজ ফেলে ছুটে বেড়ালো কিচেন থেকে। মুগ্ধ এবার এগিয়ে এসে মেয়েটার কাছে দাঁড়ালো ঠিক মাহির পেছনে। অতঃপর মেয়েটার কনুই চেপে ধরে দক্ষ হাতে থেকে হ্যাঁচকা টানে সপ্তদশীর এক ঝাটকায় ঘুরিয়ে নিল নিজের দিকে। এহেন ঘটনায় আকস্মিকতায় হকচকালো মাহি। হতভম্বতায় আচমকায় হাত থেকে গড়িয়ে পড়ল কেচিখানা। সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম ব্যক্তির বুক বরাবর মাহির মস্তক। সে বুঝি ঘাড় নোয়াতেই মুড়ে নেই, নয়তো সপ্তদশীকে অবাক করে দিয়ে হুট করে নিজের হাতে শক্ত বাঁধনে চেপে ধরে মাহির মেধিন পাতলা কোমর। অতঃপর চোখের পলকে মেয়েটাকে চট করে ভাসিয়ে দিল পাশের কাউন্টারের ওপর। সম্পূর্ণ ঘটনায় হতভম্ব বুদ্ধির মতো হাবভাব দেখিয়ে চেয়ে রইল মাহি। কি থেকে কি হচ্ছে তা ভাবতেই জোর পেয়েছে মস্তিষ্কে ব্যথা। এক মুহূর্ত এবার গম্ভীর হলো সে। চল শক্ত করে দুহাত ঘষল পকেটে, ঘাড় সামান্য নুয়ে দাঁতে দাঁত খিঁচে আওড়ালো। হাতে কেচি নিয়েছিলি কেন? মাহির চোখে মুখে স্পষ্ট রাগ। সপ্তদশী নাকের পাটা ফুলিয়ে তড়াক জবাব দিল, চুল কাটবো তাই। ভুরু গোটায় মুগ্ধ, মসৃণ চোখে ললাটে গোটা কয়েক ভাঁজ ফেলে কমকমে কথায় শ্লেষ শক্তর ভঙ্গিতে বলে, যেই না ঘোরালে যে চুল, এগুলো আবার কাটতে হবে কেন বান্দির মেয়ে? দাঁত কিরমির করে উঠল মাহির। একটু সিদ্ধান্ত নিতেই তার কতটুকু দিন লেগে গেছে, অথচ লোকটাকে দেখো কিভাবে মুখের ওপর অপমান করছে তাকে। মাহি দৃষ্টি নুইয়ে রেখে মৃদু মুখে বলে ওঠে, যেন আপনি কথায় কথায় আমার চুল ধরে টানতে না পারেন। ঠোঁট বাঁকায় মুগ্ধ, গালের ভাঁজে জিভ ঠেলে খানিকক্ষণ হাসল নীরবে। মেয়েটা আরেকটু জ্বালাতে রয়েছে কণ্ঠে একরাশ তাচ্ছিল্য সুর টেনে শুধালো, ও আচ্ছা এবাদ? আহারে বান্দির মেয়ে, আগে বলবি না? যাকগে শোন বান্দির মেয়ে, এক কাজ কর তবে, শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না তোর। আমি তোকে ব্লেড দিচ্ছি, একবারে নেড়ো হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিং, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিভটাও কাটিস কিন্তু।